অনেক দিন আগের কথা। এক গ্রামে দুই ঠগ বাস করত, লখন আর বসন্ত। গ্রামে ঠগবাজি করেই তারা নিজেদের দিন কাটাত। এই দুজন গ্রামের সব মানুষকে ঠকিয়েছিল। গ্রামের সবাই এখন এই দুজনকে খুব ভালোভাবে চিনে গিয়েছিল, এবং এখন এদের জালে আর কেউ ফাঁসত না। এখন এই দুজনের নিজেদের পেট চালাতে অনেক সমস্যা হচ্ছিল। একদিন বসন্ত লখনকে বলল, ভাই, কিছু তো একটা করতে হবে, নইলে এভাবে তো আমরা না খেয়েই মারা যাব দোস্ত। লখন বলল, ভাই, নিজেদের গ্রামে সবাই আমাদের চিনে গেছে, এখন এখানে কেউই আমাদের জালে ফাঁসতে পারবে না। আমরা কাছের অন্য কোনো শহরে চলে যাই, সেখানে গিয়ে মানুষদের সাথে ঠকবাজি করব। কিছু ধন সম্পদ জোগাড় হওয়ার পর আমরা নিজেদের গ্রামে ফিরে আসব। বসন্ত এ কথা শুনে খুবই খুশি হল, এবং সেও লখনের কথায় রাজি হয়ে গেল। পরের দিন সকালে তারা দুজনেই নিজেদের গ্রাম ছেড়ে অন্য শহরের দিকে রওনা দিল। অনেক দূর হাঁটার পর তারা অন্য শহরের সীমানায় পৌঁছে গেল। শহরে পৌঁছে তারা মানুষদের নিজেদের ব্যাপারে বলল যে আমরা জীবিকার সন্ধানে কাছেরই এক গ্রাম থেকে এসেছি, আমরা যে কোনো কাজ পেলেই নিজেদের দিন গুজরান করে নেব। এরপর তারা একটি পুরনো ধ্বংসস্তূপে থাকতে লাগল। এই শহরেই শান্তিপ্রসাদ নামের এক মহাজন থাকত। মহাজন সুদে টাকা ধার দিত, পাশাপাশি সে তার কথার খুব বাঁকা এবং সৎও ছিল। তার কাছে শুধু শহরেরই নয়, বরং দূর দূরের গ্রামের লোকেরাও ঋণ নিতে আসত, আর কথা অনুযায়ী যখন তাদের কাছে টাকা আসত তখন তারা মহাজনকে সুদ সমেত তা চুকিয়ে দিত। সে সময়ের আগে না তো কারো কাছে তাগাদা দিতে যেত, আর না কারো সাথে কখনো খারাপ আচরণ করত। এর পাশাপাশি তার মধ্যে আরও দুটি গুণ ছিল, সে দয়ালু এবং ঈশ্বর বিশ্বাসী ছিল। নিজের এই গুণগুলোর কারণে সে দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। লখন আর বসন্ত যখন এই মহাজনের ব্যাপারে শুনল, তখন তারা ভাবতে লাগল, দোস্ত বসন্ত, এখন পর্যন্ত আমরা এই মহাজনের ব্যাপারে যা শুনেছি তাতে তো আমার তাকে অনেক বড় কোনো বোকা শেঠ বলে মনে হচ্ছে। বসন্ত বলল, গুরু, আমারও তো এমনই কিছু মনে হচ্ছে। মানুষের কথা মানলে শেঠ ঋণ চাইতে আসা মানুষদের নাম ঠিকানাও জিজ্ঞেস করে না, শুধু নাম আর ফেরত দেওয়ার তারিখ জিজ্ঞেস করেই ঋণ দিয়ে দেয়। লখন বলল, দোস্ত, আমি ভাবছি কেননা এবার আমরা তাকেই নিজেদের শিকার বানিয়ে কিছু টাকা হাতিয়ে নিই। বসন্ত বলল, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে চলো এখান থেকে সোজা মহাজনের হাবিলিতে গিয়ে তার সাথেই দেখা করি। ভাগ্য সাথ দিলে বেশ কিছুদিন আমাদের আর কিচ্ছুই করার দরকার পড়বে না। আর তারপর দুই ঠগ শেঠ শান্তিপ্রসাদের হাবেলির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে তারা শেঠের হাবেলিতে প্রবেশ করল এবং দেখল যে মহাজন শান্তিপ্রসাদ তার কয়েকজন মুন্সির সাথে গদিতে বসেছিল। ঠগরা বলল, রাম রাম শেঠজি। রাম রাম ভাই, তোমরা কারা আর আমার কাছে কি কাজে এসেছ? দুই চালাক ঠগ কান্নাকাটির মতো চেহারা বানিয়ে বলতে লাগল, শেঠজি, আমাদের নাম লখন আর বসন্ত, আপনার কাছে অনেক বড় আশা নিয়ে এসেছি। গত বছর গ্রামে খরা দেখা দেওয়ার কারণে খেতে এক দানা শস্যও ফলেনি। এবার ফসল ভালো হওয়ার আশা আছে, কিন্তু আমাদের কাছে না তো বলদ আছে আর না কোনো বীজ, এ কারণে আমরা খুবই দুঃখিত। মহাজন বলল, আরে ভাই, আমি ঋণ চাওয়ার কারণ জিজ্ঞেস করিনি, তোমরা শুধু এতটুকু বলো যে তোমাদের কত টাকা চাই আর কবে ফেরত দেবে। ঠগরা বলল, শেঠজি, আমাদের ৫,০০০ টাকা চাই, এবং এই ঋণ আমরা খুব জলদিই ফেরত দিয়ে দেব। যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত আমরা আপনার টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব। ব্যাস, আপনি মেহেরবানি করে আমাদের ৫,০০০ টাকা দিয়ে দিন। মহাজন বলল, আরে ভাই, তবুও সেই জলদির তো কোনো একটা তারিখ হবে, তারিখ না জেনে আমি তোমাদের ঋণ দিতে পারি না। শেঠজির তারিখের কথা শুনে লখন ছলনা ভরা স্বরে বলল, শেঠজি, ঋণ তো ঋণই হয়, আমরা যদি এই জন্মে না দিতে পারি তবে পরের জন্মে দিয়ে দেব। মহাজন বলল, ঠিক আছে, তোমরা আমাকে আমার টাকা সুদ সমেত পরের জন্মেই ফেরত দিয়ে দিও, আমার তোমাদের কথার উপর পুরো বিশ্বাস আছে। এ কথা বলে শেঠজি তার মুন্সিকে ডাকল। মুন্সিজি, এদের নামে খাতা খুলে এদের ৫,০০০ টাকা দিয়ে দাও, আর লেখাপড়াও করে নাও। এটা লিখে নাও যে এরা সুদ সমেত আমাদের টাকা পরের জন্মে ফেরত দিয়ে দেবে। মুন্সি অবাক হয়ে বলল, পরের জন্মে? কিন্তু শেঠজি। কিন্তু টিন্তু কিছু না মুন্সিজি, খামোখা নিজের পা মাঝখানে গলাবেন না, যেমনটা আমি বলেছি তেমনটাই করো। ঠিক আছে শেঠজি। আর মুন্সি ৫,০০০ টাকা গুনে তাদের ধরিয়ে দিল। নাও ভাই, গুনে নাও, পুরো ৫,০০০ আছে, যা তোমাদের সুদ সমেত পরের জন্মে মেটাতে হবে। ঠগরা বলল, কেন নয় হুজুর, আমরা পরের জন্মে আপনার ঋণ সুদ সমেত চুকিয়ে দেব। এবং তারা দুজনেই টাকা না গুনেই নিজেদের পকেটে রেখে নিল, এবং শেঠজিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে গেল। তাদের ওখান থেকে যেতেই টাকা দেওয়া মুন্সি শেঠকে বলল, হুজুর, আপনি এটা জেনেও যে ওই লোকগুলোর টাকা ফেরত দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, তবুও আপনি তাদের টাকা ধার কেন দিয়ে দিলেন?
মুন্সির কথা শুনে শেঠ হাসল এবং বলতে লাগল, আমি এসব জেনে বুঝেও তাদের টাকা ধার কেন দিলাম এ কথা এখনই তুমি বুঝতে পারবে না। সময় আসলে আমি তোমাকে বুঝিয়ে দেব। তারপরও আমার এই কথাটা গিঁট বেঁধে রেখে দাও যে ঋণ হল কর্মের সমান। এই জন্মের ঋণ পরের জন্মেও মানুষের সাথে থাকে এবং সেই অনুযায়ী জীবন ভোগ করতে হয়। মুন্সি মনে মনে ভাবতে লাগল, কে জানে শেঠজি কি বলছেন, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু আমার কি সমস্যা, এদের টাকা পোড়াক বা বিনামূল্যে বিলিয়ে দিক। ওদিকে দুই ঠগ খুশি মনে নিজেদের রাস্তায় চলে যাচ্ছিল। লক্ষণ বলল, ভাই, এই শেঠ তো আমাদের আশার চেয়েও বেশি বোকা বেরোল। আমি তো ভাবছিলাম যে সে পরের জন্মের কথা শুনে আমাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, কিন্তু ওই বোকাটা তো আমাদের এই কথাতেও বিশ্বাস করে নিল আর আমাদের এত বড় অঙ্ক ঋণে দিয়ে দিল। ওই বোকাটা এতটুকুও ভাবল না যে কখনো পরের জন্মেও কি কোনো ধার চোকানো যেতে পারে। সত্যি, আজ অনেক দিন পর আমি এমন কোনো বোকাকে এই পৃথিবীতে দেখতে পেলাম। এখন তো এই ৫,০০০ টাকা নিজেদের হয়ে গেল, আর এরপর দুজনেই অন্য এক গ্রামের দিকে রওনা দিল। চলতে চলতে তারা একটি গ্রামে পৌঁছল। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। বসন্ত বলতে লাগল, ভাই, গ্রামে তো পৌঁছে গেলাম, কিন্তু থাকব কোথায়? চলো ওই বাড়ির দরজা খটখটাই। যদি বিনামূল্যে খাওয়াতে পড়াতে কেউ রাজি না হয় তবে কিছু টাকা দিয়ে দেব। কে জানে এই দরজা খুলবে কি খুলবে না, তবুও গিয়ে চেষ্টা করে দেখি। আর তারপর দুই ঠগ একটা বাড়ির দরজা খটখটালো। ভেতর থেকে আওয়াজ আসলো, কে ভাই? আমরা বিদেশি মুসাফির এবং রাত কাটানোর জন্য আশ্রয় চাই। জলদি বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ লোক বাইরে আসলো এবং বলতে লাগল, ঠিক আছে, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠগরা বলল, বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। বৃদ্ধ লোকটি একজন ভালো মানুষ ছিল। সে ওই দুই ঠগকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে বসালো এবং জিজ্ঞেস করল, বেটা, মনে হচ্ছে তোমরা দুজনেই অনেক দূর থেকে এসেছ, তোমাদের অনেক ক্ষুধাও লেগে থাকবে। যদি বলো তবে খাবার তৈরি করে দিই। না বাবা, আমরা রাস্তায় খাবার খেয়ে নিয়েছিলাম। ব্যাস আপনি আমাদের জন্য বিছানা আর একটা চারপায়ার ব্যবস্থা করে দিন, আমরা বাইরের দালানেই রাত কাটিয়ে নেব। বৃদ্ধ লোকটি একটি চারপায়া আর বিছানা বের করে তাদের দিয়ে দিল। আর বলল, তোমরা আরামে দালানে রাত কাটাতে পারো। ভগবান আপনাকে সবসময় খুশি রাখুক বাবা। আর তারপর দুই ঠগ বাড়ির বাইরে বানানো দালানে গিয়ে চারপাইয়ায় শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজ শুনে বসন্ত লক্ষণকে তুলতে তুলতে বলল, ভাই, জলদি ওঠো। লক্ষণ হঠাৎ চমকে উঠল, তুমি এত রাতে আমাকে কেন জাগালে? আরে ভাই, আশেপাশে কেউই নেই, কিন্তু তবুও কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। লক্ষণ মনোযোগ দিয়ে শুনল তো সেই আওয়াজ তারও কানে আসছিল। তারা মনোযোগ দিয়ে শুনল। কেউ বলল, কেমন আছো ভাই? ভালো আছি, কিন্তু আজ ঠান্ডা খুব বেশি। দুই ঠগ কথা বলা লোকটির খোঁজে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু আশেপাশে তো দূরের কথা, বহু দূর পর্যন্ত তাদের কাউকেই দেখা গেল না। হ্যাঁ, কিছুটা দূরে একজোড়া বলদ অবশ্যই বাঁধা ছিল। যখন দুই ঠগ ওই বলদগুলোর দিকে মনোযোগ দিয়ে দেখল, তখন তারা ভীষণভাবে চমকে উঠল। লক্ষণ, আমি কোনো স্বপ্ন তো দেখছি না, এই বলদগুলো মানুষের ভাষায় কথা বলছে। হ্যাঁ ভাই, আমিও অবাক হচ্ছি, কিন্তু এটা তো সত্যি যে ওই বলদগুলো নিজেদের মধ্যে কথা বলছে। দুই ঠগ মনোযোগ দিয়ে ওই দুই বলদের মাঝের কথোপকথন শুনতে লাগল। প্রথম বলদটি বলল, বন্ধু, আমাদের আর তোমাদের সাথে এটাই শেষ রাত। হ্যাঁ বন্ধু, আমিও তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তুমি বলো যে তুমি এমনটা কেন বললে? কারণ যে আমাদের মালিক, তার কাছ থেকে আগের জন্মে আমি ২০০ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেই জন্মে আমি তা চোকাতে পারিনি। তাই এই জন্মে মাসের পর মাস তার এখানে লাঙল আর গাড়িতে জুড়ে আমি সেই ঋণ চুকিয়েছি। কাল আমার পরিশ্রম পুরো ২০০ টাকার হয়ে যাবে, আর আমি সকালেই মরে যাব আর এই মালিকের কাছ থেকে মুক্ত হয়ে যাব। লক্ষণ আর বসন্ত খুব গাম্ভীর্যের সাথে তাদের কথা শুনছিল। দ্বিতীয় বলত্রী বলল, আচ্ছা বন্ধু, এবার তুমি বলো তো যে তুমি আলাদা হওয়ার কথা কেন বলেছিলে? প্রথম বলত্রী বলল, তুমি ভাগ্যবান বন্ধু যে তুমি মাত্র একজনের থেকেই ঋণ নিয়েছিলে। তুমি নিজের ঋণ থেকে জলদিই মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমার ভাগ্যে তো এখনও আরও কয়েক মাস দুঃখ সহ্য করা লেখা আছে। কারণ আমিও আগের জন্মে দুজন মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলাম। তাদের মধ্যে একজন তো আমাদের এই মালিকই। আমি এর কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলাম। কাল তোমার সাথে সাথে আমারও ঋণ পুরো হয়ে যাবে, কিন্তু সেই দ্বিতীয় মানুষটা যার কাছ থেকে আমি আগের জন্মে ১০০ টাকা ধার নিয়েছিলাম, কাল সে এসে আমাকে এই কৃষকের কাছ থেকে নিয়ে যাবে এবং আমাকে তার লাঙল আর গাড়িতে জুড়ে ততক্ষণ পর্যন্ত কাজ করাতে থাকবে যতক্ষণ না আমি তার ঋণ এই জন্মে চুকিয়ে দিই। প্রথম বলদটি বলল, কিন্তু সেই দ্বিতীয় মানুষটা তোমাকে এই বৃদ্ধ কৃষকের কাছ থেকে কেন নিয়ে যাবে? এই কৃষক নিজের বলদ তাকে কেন দেবে? দ্বিতীয় বলদটি বলল, ঈশ্বর এটা আমার জন্মানোর আগেই লিখে দিয়েছিলেন। তাই তো এই বৃদ্ধ কৃষক সেই লোকটির কাছ থেকে ঋণ নিয়ে এখনও পর্যন্ত তা চোকাতে পারেনি।
কাল সেই লোকটি এসে নিজের টাকা চাইবে, আর কৃষক দিতে না পারলে সে আমাকে লাঠি পেটা করতে করতে নিজের সাথে নিয়ে যাবে। প্রথম বলদটি বলল, ও, তাহলে তো সত্যি অনেক দুঃখ সহ্য করতে হবে তোমাকে। আমার তোমার প্রতি পূর্ণ সহানুভূতি আছে বন্ধু। এসবই আমাদের আগের জন্মগুলোর কর্ম, যা আমাদের এই জন্মে ভোগ করতেই হবে, নইলে ঈশ্বর আমাদের এই জন্মে বলদ কেন বানাবেন? ঠিক বলেছ বন্ধু। যাই হোক, বাদ দাও এসব কথা। আমি আর তুমি তো নিজ নিজ কর্মের শাস্তি পেয়ে গেছি বা পেয়ে যাব, কিন্তু আমার তো দুঃখ ওই দুই ব্যক্তির জন্য হচ্ছে যারা কিছুক্ষণ আগেই বৃদ্ধ কৃষকের এখানে মেহমান হয়ে এসেছে। দ্বিতীয় বলদটি বলল, তোমার কি মানে বন্ধু? ওরা দুজনে কি করেছে? বলদগুলোর মাঝে হতে থাকা কথাবার্তার মোড় নিজেদের দিকে ঘুরতে দেখে লক্ষণের কান খাড়া হয়ে গেল। প্রথম বলদটি বলল, আরে ভাই, এটা জিজ্ঞেস করো যে তারা কি করেনি। তারা দুজনেই ঠগ এবং এখন পর্যন্ত না জানি কত মানুষকে ঠকিয়েছে। এই সময়েও তারা দুজনে শহরের মহাজনকে ঠকিয়ে ঋণ নিয়ে এখানে এসেছে। আচ্ছা, তাহলে তো তাদের নিশ্চয়ই ঋণ চোকাতে শেঠের গাধা হতে হবে। কিন্তু তাদের কথা শুনে দুই ঠগের মন আঁতকে উঠল, হৃৎস্পন্দন বেড়ে গেল। বেচারাদের কাটলে তো রক্তও বেরোবে না, এমন অবস্থা। বসন্ত বলতে লাগল, ভাই, তুমি শুনেছ এই দুজনের কথা? এরা দুজনে নিজেদের আগের জন্মের ঋণ চোকাতে বলদ হয়েছে, আর আমাদের এই জন্মের ঋণ চোকাতে পরের জন্মে গাধা হতে হবে। লক্ষণ বলল, এখন আমি শেঠের ঋণ নিজের মাথায় রাখব না। আমি তার টাকা ফেরত দিয়ে দেব, আর বাকি সারা জীবন দিন দুঃখীদের সেবায় কাটিয়ে দেব, যাতে আমার সমস্ত পাপ এই জন্মেই ধুয়ে যায়। বসন্ত বলল, তাহলে ঠিক আছে গুরু, আমরা সকাল হতেই শহরে যাব আর শেঠজিকে তার এক টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব, আর সেই সাথে ঠকবাজির এই ধান্দা ছেড়ে পরিশ্রম ও সততার সাথে রুটি রোজগার করব। হে ঈশ্বর, তোমার লাখ লাখ শুক্রিয়া যে তুমি সময় থাকতে আমাদের চোখ খুলে দিয়েছ এবং এই বলদগুলোকে নিজের দুধ বানিয়ে পাঠিয়েছ। আপনি আমাদের পরের জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। এরপর সেই দুই ঠগ নিজেদের ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে বলতে না জানি কখন ঘুমিয়ে পড়ল, কিন্তু স্বপ্নেও তারা ওই দুই বলদকে কথা বলতে দেখছিল। সকাল হওয়া সত্ত্বেও তারা না জানি কতক্ষণ ঘুমাতে থাকল যে হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে গেল। আওয়াজ আসছিল, হায়, আমি লুটে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, হায়, আমার বলদগা মরে গেল। দুই ঠগ দেখল যে বাড়ির মালিক নিজের বলদ মরে যাওয়ায় বিলাপ করছিল। পুরো ঘটনাটা বুঝতেই তারা দুই ঠগ মন খারাপ করে ফেলল। বসন্ত বলতে লাগল, গুরু, ওই দুই বলদের রাতের কথাবার্তা শেষমেশ সত্যি হয়েই গেল, আর তাদের মধ্যে একটা বলদ প্রাণত্যাগ করল। হ্যাঁ, সে তার মালিকের আগের জন্মের ঋণ থেকে মুক্তি পেয়ে গেছে। এদিকে সেই বৃদ্ধ লোকটি এখনও বিলাপ করছিল, হায়, আমি শেষ হয়ে গেলাম। সবেমাত্র ওই দুই ঠগ কৃষককে সান্ত্বনা দেওয়ার কথা ভাবছিল যে তখনই সেখানে এক তাগড়া লোক হাতে লাঠি নিয়ে এসে হাজির হল এবং বৃদ্ধ লোকটিকে ধমকে বলতে লাগল, আরে ও বুড়ো, আজ তুই আমার ঋণ সুদ সমেত ফেরত দেওয়ার কথা দিয়েছিলি। দেখ, আমি এসে গেছি, আমার টাকা আমাকে দিয়ে দে, সুদ সমেত পুরো 500 টাকা হয়। বৃদ্ধ কৃষক বলতে লাগল, আমার মতো গরিবের ওপর দয়া করো আর আমাকে আরও কয়েকদিনের সময় দাও, আমি তোমার পাই পাই চুকিয়ে দেব। আজে বাজে কথা বন্ধ কর বুড়ো, যদি তুই এখনই আমার টাকা না দিস তবে আমি তোর এই বেঁচে থাকা বলদটাও নিয়ে চলে যাব। না না, আমার উপর দয়া করো, দেখো এমনিতেই আমার একটা বলদ মরে গেছে। তুই মরিস কি তোর বলদ মরুক, আমার তাতে কোনো আসে যায় না, আমার তো কেবল নিজের টাকা চাই, নইলে তার বদলে আমি তোর বলদ নিয়ে যাব। এবার আর দেরি করিস না, জলদি আমাকে টাকা দে। বৃদ্ধ লোকটি বলতে লাগল, ভাই, আমার কাছে তো একটা ফুটো করিও নেই, তুই আমাকে আরও কয়েকদিনের সময় দিয়ে দে, তাহলে আমি তোর টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব। এরপর রঘু কোনো কথা না বলেই বলদটিকে খুলল আর তাকে লাঠিপেটা করতে করতে নিজের সাথে নিয়ে গেল। দুই ঠগের মধ্যে বসন্ত বলল, ভাই, আমার মতে তো আমাদের নিজেদের সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব শহরের শেঠের ওখানে যাওয়া উচিত। কোথাও এমন না হয় যে দেরি করলে সময় হাত থেকে বেরিয়ে যায় আর আমরা পস্তাতেই থেকে যাই। আর তারপর তারা দুজনেই শহরের দিকে রওনা হয়ে গেল। তারা দুজনেই শেঠের হাভেলিতে পৌঁছাল এবং শেঠকে রাম রাম জানিয়ে লক্ষণ বলল, শেঠজি, আমাদের বাঁচিয়ে নিন, আমাদের পাপের গর্তে পড়া থেকে বাঁচিয়ে নিন। মহাজন বলল, আরে ভাই, কে তোমরা দুজন? শেঠজি, আমাদের এত জলদি ভুলে গেলেন? আমরা দুজন লক্ষণ আর বসন্ত গতকালই তো আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গিয়েছিলাম। শেঠ বলল, ভাই, আমার তো কিছু মনে নেই। দাঁড়াও, মুন্সিকে জিজ্ঞেস করি। শেঠজি, এরা তো সেই দুই চোর বাগপার, কিন্তু এরা দুজন আবার এখানে কেন এসেছে? মহাজন জিজ্ঞেস করল, ভাই, তোমরা ফিরে কেন এসেছ? ঠগরা বলল, হুজুর, আমরা আমাদের ঋণ ফেরত দিতে চাই এবং সেটাও সুদের সাথে। এই নিন 5,000, আর আমাদের খাতা বন্ধ করে দিন। আমরা কোনো ধরনের ঋণ নিজেদের মাথায় রাখতে চাই না। মহাজন বলল, কিন্তু ভাই, তোমরা তো তোমাদের ঋণ পরের জন্মে ফেরত দেবার কথা বলেছিলে। বসন্ত বলতে লাগল, সে তো আমরা এমনি মজা করে বলেছিলাম, আমরা তো এই জন্মেই টাকা ফেরত দিতে চাই। নিন, সামলান আপনার টাকা। মহাজন বলল, না ভাই, আমি ঋণের পরিশোধ এভাবে নিই না, আমি নিজের নিয়মের খুব পাকা। তোমরা পরের জন্মে ঋণ ফেরত দেওয়ার কথা দিয়েছিলে, আমি সেই সময়েই নিজের ঋণ ফেরত নেব।
ঠগরা বলতে লাগল, শেঠজি, এটা আপনি কি বলছেন? কেউ কি পরের জন্মে আগের জন্মের ঋণ মেটায় নাকি? যখন আমরা এই জন্মেই নিজেদের ঋণ মেটাচ্ছি, তখন আবার আপনি কেন পরের জন্মের কথা বলছেন? মহাজন বলল, ভাই, আমি আমার নিয়মের পাকা। যখনকার তোমরা দুজনে কথা দিয়েছ, টাকা আমি তখনই ফেরত নেব। আর কেউ পরের জন্মে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমার তো পুরো বিশ্বাস আছে। আমি তোমাদের কাছ থেকে আমার ঋণ পরের জন্মেই নেব। দুই ঠগ মহাজনের সামনে খুব কান্নাকাটি করল আর কাকুতি মিনতি করল, কিন্তু শেঠ তাদের কোনো কথাই শুনল না এবং টাকা না নিয়েই তাদের বাড়ি থেকে বের করে দিল। বসন্ত বলতে লাগল, ভাই, এই শেঠের বেটা তো বড়ই ধরিবাজ বেরোল। মনে হচ্ছে পরের জন্মে আমাদের গাধা বানিয়েই ছাড়বে। তুমি জলদি কোনো উপায় করো ভাই, যাতে আমরা এই শেঠার ঋণ থেকে মুক্ত হতে পারি। কিন্তু লাখবার ভাবার পরও তাদের দুজনের মাথায় এমন কোনো উপায় আসলো না। তারা দুজনেই কাঁদতে কাঁদতে একদিকে এগিয়ে যাচ্ছিল। ওদিকে দুই ঠগের যাওয়ার পর শেঠ তার মুন্সিকে বলতে লাগল, কি মুন্সিজি, কিছু বুঝতে পারলে? না শেঠজি, আমার তো কিছুই মাথায় ঢুকল না। আমি তো শুধু এতটুকুই জানি যে ওই দুই ঠগ আপনার ঋণ আপনাকে ফেরত দিতে চাইল আর আপনি নিলেন না। শেঠ বলল, আচ্ছা, তো সময় আসলে বুঝে যাবে। অন্যদিকে ওই দুই ঠগ চলে যাচ্ছিল। তাদের কিছুই জানা ছিল না যে তারা কোথায় যাচ্ছে। এমনকি চলতে চলতে তারা শহরের সীমানা থেকে কখন বাইরে বেরিয়ে গেল এই কথার তাদের খেয়ালই রইল না। তারা দুজনেই এক জঙ্গলে পৌঁছে গিয়েছিল, আর অন্ধকারও হয়ে গিয়েছিল। লক্ষণ বলল, ভাই, আমরা কোথায় যাচ্ছি? বহুদূর পর্যন্ত অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, নিজেদের চিন্তায় তো আমরা এইদিকে খেয়ালই করিনি। সকাল থেকে না কিছু খেয়েছি না পান করেছি। কে জানে সামনে থাকার আর খাওয়া দাওয়ার জন্য কিছু পাওয়া যাবে কি যাবে না। কেননা ফিরে চলি। ফিরে তো তখন যাব যখন আমাদের রাস্তা জানা থাকবে। আমার তো এখন এটাও মনে নেই যে শহর কোন দিকে। দূরে তাদের কোথাও আলো দেখা যাচ্ছিল। দুজনেই সেদিকে রওনা দিল। তারপর ওই দুই ঠগ সেখানে পৌঁছে গেল, যেখানে ধুনো জ্বলছিল, আর তার কাছে এক সাধু ধ্যানমগ্ন হয়ে বসেছিল। লক্ষণ বলল, এই সাধু মহারাজের সাথে আমরা দুজনেও এখানে আরামে রাত কাটাতে পারি। বসন্ত বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু পেট পুজো কিভাবে হবে? আমার তো আশা নেই যে এই মহারাজের কাছে খাওয়া দাওয়ার জন্য কিছু থাকবে। আরে তো বুঝে নিও যে আজকের রাত তোমার উপবাস। আর এবার চুপ হয়ে যাও, নইলে সাধু মহারাজের ধ্যান ভেঙে গেলে তিনি আমাদের অভিশাপ না দিয়ে দেন। কিছুক্ষণ পর সাধু নিজের চোখ খুললেন আর বলতে লাগলেন, তোমরা কারা বাছা, এসো এখানে, ধুনোর কাছে বসে পড়ো। দুই ঠগ বলতে লাগল, আমরা দুজন পথ হারানো মুসাফির মহারাজ, আমাদের প্রণাম গ্রহণ করুন। দীর্ঘজীবী হও বাছা। মহারাজ, আজকের রাত কি আমরা দুজনে আপনার চরণে কাটাতে পারি? অবশ্যই বাছা, শুধু আজকের রাতই কেন, যতদিন চাও তোমরা এখানে থাকতে পারো। আমার মনে হয় তোমাদের দুজনের ক্ষুধাও পেয়ে থাকবে। হ্যাঁ মহারাজ, ক্ষুধা তো পেয়েছে, কিন্তু এই নির্জন জায়গায় খাবার কোথায় পাব? সাধু বলল, অন্ন তো নয়, তবে ফল তো আমি জোগাড় করতেই পারি। তোমরা দুজনেই এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। কথা বলে সাধু সেখান থেকে চলে গেল। বসন্ত বলতে লাগল, দেখো ভাই, ইনি একজন সাধু যিনি সংসার ত্যাগ করেছেন এবং এই নির্জন জায়গায় থাকেন। তবুও তার মনে অচেনা মানুষের জন্য কত দয়া আর কত মমতা রয়েছে। ভগবানের ভক্তিতে লীন হওয়া সত্ত্বেও তিনি আমাদের জন্য কষ্ট করতে গেছেন। আর অন্যদিকে আমরা আছি যারা আজ পর্যন্ত শুধু অন্যদের ঠকিয়েছি, তাদের কষ্টই দিয়েছি। বসন্ত বলল, থামো ভাই, এবার আর কিছু বলো না, নইলে আমি আমার আগের জীবনের কথা মনে করে কেঁদে ফেলব। কিছুক্ষণ পর যখন সাধু মহারাজ ফিরে আসলেন, তখন তার ঝুলিতে ফল রাখা ছিল আর কমণ্ডলুতে জল ছিল। নাও বাছা, এই ফল খাও আর জল পান করে নাও, আর আরামে ঘুমিয়ে পড়ো। বাছারা, তোমাদের দুজনের চেহারা দেখে আমার না জানি কেন এমন মনে হচ্ছে যে তোমরা দুজনেই কোনো কারণে দুঃখিত এবং ভেতরে ভেতরে অনুতাপের আগুনে জ্বলছ। বসন্ত বলতে লাগল, আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। আমরা দুজনে আজ পর্যন্ত যা কিছু করেছি তার জন্যই অনুতাপ করছি, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের পাপ থেকে কখনো মুক্তি পাব না এবং এই জন্মের কর্মের ফল আমাদের পরের জন্মে ভোগ করতেই হবে। কথা বলে বসন্ত সাধু মহারাজকে নিজেদের সমস্ত কাহিনী শুনিয়ে দিল এবং সেই সাথে নিজেদের চিন্তার কারণও জানিয়ে দিল। তাদের কথা শুনে সাধু বলতে লাগল, বাছা, তুমি এমনটা কেন ভাবো যে এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে হতে পারে না? সত্যি কি মহারাজ, আমরা যা কিছু করেছি তার প্রায়শ্চিত্ত হতে পারে? হ্যাঁ বাছা, যদি কেউ সত্যিকারের মন থেকে প্রায়শ্চিত্ত করে তবে সে পাপ থেকে মুক্তি পেতে পারে। সাধু মহারাজের কথা শুনে দুই ঠগের চেহারা আনন্দে খিলখিল করে উঠল। তখন সাধু মহারাজ তাদের দুজনকে প্রায়শ্চিত্ত করার উপায় বলতে লাগলেন, সেই সাথে তাদের জ্ঞানের কথাও বলতে লাগলেন। সাধু মহারাজের উপদেশ শুনে দুই ঠগের মন শান্ত হয়ে গিয়েছিল,
আর তারপর লক্ষণ বলল, মহারাজ, আমরা শেঠ শান্তিপ্রসাদের ঋণ কিভাবে ফেরত দিতে পারি? সে তো ঋণ ফেরত নিতে রাজিই হচ্ছে না। সাধু মহারাজ বললেন, বাছা, এই জায়গা থেকে 1 মাইল সামনে এগোলে তোমরা একটি গ্রাম দেখতে পাবে। সেখানকার মানুষদের জলের খুব সমস্যা রয়েছে। তোমরা শুধু তাদের জন্য একটি কুঁয়ো খুঁড়ে দিও। তোমরা নিজেরাই শেঠের ঋণ চোকানোর কোনো না কোনো উপায় ঠিকই বুঝে যাবে। ব্যাস বাছা, এবার ঘুমিয়ে পড়ো। আমি কিছু সময় ঈশ্বরের আরাধনায় কাটাতে চাই। এরপর সাধু চোখ বন্ধ করে আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। অন্যদিকে লক্ষণ আর বসন্ত তার কাছেই চাদর বিছিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন সকাল হল তখন 2 ঠগ সাধু মহারাজকে আশেপাশে কোথাও দেখতে পেল না। তারা দুজনেই অবাক ছিল যে সাধু মহারাজ এত সকালে কোথায় চলে গেলেন। লক্ষণ বলল, ভাই, ওই মহাত্মাজি নিশ্চয়ই কোনো বড় মাপের মহাত্মা ছিলেন, যিনি আমাদের সত্যের পথ দেখিয়ে নিজের রাস্তায় চলে গেছেন। এবার তার কথা মতো আমাদের এগিয়ে যাওয়া উচিত। তারা দুজনেই এগোতে লাগল এবং 1 মাইলের পথ পাড়ি দেওয়ার পর একটি ছোট্ট গ্রামে পৌঁছল। সেই গ্রামে না কোনো কুঁয়ো ছিল, না পুকুর, আর না সেই গ্রামে কোনো নদী ছিল। জলের জন্য সেখানে হাহাকার পড়েছিল। জলের প্রয়োজন মেটানোর জন্য গ্রামবাসীদের 5-5 ক্রোশ দূরে যেতে হতো। অবস্থা দেখে সেখানকার খেতে লক্ষণের মাথায় সাধুর কথা আসলো যে এই গ্রামেই তাদের একটি কুয়ো খুঁড়তে হবে, যাতে সে শেঠের ঋণ চোকাতে পারে। তারপর তারা দুজনেই সেই সময়েই কোথা থেকে একটা কোদাল নিয়ে আসলো, আর এক জায়গায় তারা খোঁড়াখুড়ি শুরু করে দিল। তারা দিন-রাত মাটি খুঁড়তে থাকল, আর ঠিক 1 মাস পর সেখানে গভীর কুয়ো খুঁড়তে সফল হল এবং তাতে জলও বেরিয়ে আসলো। এরপর তারা এক মিস্ত্রিকে ডেকে সেই কুয়োকে পাকা করিয়ে নিল। সেই কুয়োর পেছনে পুরো 5,000 টাকা খরচ হয়ে গিয়েছিল। তাছাড়াও যে 100-200 টাকা তাদের পকেটে ছিল, সেটাও খরচ হয়ে গিয়েছিল। কুয়ো তৈরি হয়ে যাওয়ার পর বসন্ত লক্ষণকে বলল, চল ভাই লক্ষণ, লাঠি সামলে দাঁড়িয়ে পড়ো। গ্রামবাসীরা যখনই এই কুয়োর ব্যাপারে জানতে পারবে, তারা জল নেবার জন্য দৌড়ে আসবে। লক্ষণ বলল, চিন্তা করো না ভাই, জল নেবার জন্য যদি ভগবানও চলে আসেন, তবে এই কুয়ো থেকে জল নিতে পারবেন না। আর তারপর তারা দুজনেই মোটা মোটা লাঠি সামলে কুয়োর পাহারাদারি করতে লাগল। যখন গ্রামের লোকেরা সেই কুয়োর ব্যাপারে জানতে পারল, তখন গ্রামবাসীরা পাত্র ইত্যাদি নিয়ে কুয়োর দিকে দৌড়াল। সেখানে পৌঁছলে বসন্ত বলল, দাঁড়াও তোমরা সবাই, এই কুয়ো থেকে দূরে থাকো। আমরা কাউকে এই কুয়ো থেকে জল ভরতে দেব না। গ্রামের এক লোক বলল, এমন অন্যায় করো না ভাই, তোমরা জানো যে গ্রামে জলের কত সমস্যা। তোমরা বাস্তবে এই কুয়োটি বানিয়ে গ্রামবাসীদের ওপর অনেক বড় উপকার করেছ। লক্ষণ বলল, সেসব তো ঠিক আছে, কিন্তু এই কুয়ো আমাদের নয়, বরং চাঁদপুর শহরের শেঠ শান্তিপ্রসাদজির। আমরা তার অনুমতি ছাড়া কাউকে এই কুয়ো থেকে জল ভরতে দেব না। হ্যাঁ, যদি তোমাদের জল চাই, তবে গিয়ে আগে শেঠজির সাথে কথা বলো এবং তার আজ্ঞা নিয়ে এসো। পুরো গ্রামের মানুষ তাদের কাছে অনেক কাকুতি মিনতি করল, কিন্তু 2 ঠগ নিজেদের কথায় অটল রইল। তারা কোনো মতেই জল দিতে রাজি হল না। তাই বাধ্য হয়ে পুরো গ্রাম চাঁদপুরের দিকে রওনা হয়ে গেল। তারা শেঠ শান্তিপ্রসাদের বাড়িতে পৌঁছল। মেহেরবানি করুন শেঠজি, মেহেরবানি করুন, আমাদের উপর দয়া করুন। শেঠ বলল, ভাইরা, আপনারা আমার কাছে কেমন মেহেরবানি চাইছেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তখন গ্রামের লোকেরা তাকে সমস্ত কথা জানালো এবং বলল, শেঠজি, এবার আপনিই আমাদের আপনার কুয়ো থেকে জল নেওয়ার আজ্ঞা দিয়ে দিন। আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ শেঠজি, দয়া করে আপনি আমাদের কুয়ো থেকে জল ভরার আজ্ঞা দিন। আপনার এই এহসান সারা জীবন ভুলব না। শেঠ বলল, দেখো ভাই, তোমাদের সবার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনাদের গ্রামে কোনো কুয়ো বানাইনি। নিশ্চয়ই ওই দুজন লোক আপনাদের মিথ্যা বলে আপনাদের বোকা বানিয়েছে। গ্রামবাসীরা বলল, না না, এমন কথা বলবেন না শেঠজি, আমরা অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। শেঠ বলল, কিন্তু ভাই, যখন আমি কুয়ো বানাইনি, তখন আমি কিভাবে আপনাদের জল ভরার আজ্ঞা দিয়ে দিই? তারা কি আমার কথায় আপনাদের জল ভরতে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভরতে দেবে। শেঠজি, আমাদের বিশ্বাস আছে, আপনি ব্যাস আমাদের সাথে গিয়ে ওই দুজন লোককে বলে দিন। শেঠ বলল, ঠিক আছে, চলো ভাইরা, আমি তোমাদের সাথে যাচ্ছি, আর তারপর সমস্ত সত্যি আপনাদের সামনে চলে আসবে। শেঠ সমস্ত গ্রামবাসীদের সাথে তাদের গ্রামে গিয়ে পৌঁছল। দূর থেকেই শেঠজি লক্ষণ আর বসন্তকে কুয়োর কাছে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিল। যখন লক্ষণ আর বসন্তের নজর গ্রামবাসীদের সাথে আসতে থাকা শেঠ মহাজনের উপর পড়ল, তখন তারা দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। বসন্ত বলতে লাগল, ভাই, শেঠজি আসছেন, মনে হচ্ছে এবার আমরা আমাদের ঋণ থেকে মুক্তি পেয়ে যাব। কুয়োর কাছে পৌঁছে শেঠ বলতে লাগল, কি ভাই, তোমরা এখানে এইসব কি চক্রান্ত চালিয়ে রেখেছ? এই কুঁয়োটাকে তোমরা গ্রামবাসীদের কাছে আমার কুঁয়ো বলে কেন চালাচ্ছ? 2 ঠগ বলতে লাগল, আমরা কোনো চক্রান্ত চালাইনি শেঠজি, এই কুঁয়োটা আপনারই। শেঠ বলল, এসব কি আজে বাজে কথা, এই কুঁয়ো আমার কিভাবে হলো? 2 ঠগ বলল,
আমরা যে ৫,০০০ টাকা আপনার থেকে ধার নিয়েছিলাম সেটাই কুঁয়ো বানানোর পেছনে পুরো খরচ হয়ে গেছে। তো এই কুঁয়ো তো আপনারই হলো, তাই না? এই জন্য আমরা গ্রামবাসীদের আপনার আজ্ঞা ছাড়া এখান থেকে জল ভরতে মানা করে দিয়েছিলাম। যদি আপনি আজ্ঞা দেন তবে আমরা এদের জল ভরতে দেব, আমাদের এতে কোনো আপত্তি থাকবে না। এখন যদি আপনি বলে দেন যে এই কুঁয়োটা আপনার, তবে আমাদের ঋণ চুকে যাবে আর গ্রামবাসীদের জলের কষ্টও দূর হয়ে যাবে। নইলে আমরা এই কুঁয়ো থেকে কোনো অবস্থাতেই কাউকে জল ভরতে দেব না। শেঠ বলল, আমি যে তোমাদের ধার দিয়েছিলাম সেটা কথা অনুযায়ী তোমাদের পরের জন্মে দিতে হবে, আর আমি পরের জন্মেই নেব। বসন্ত বলল, তাহলে তো ঠিক আছে শেঠজি, আমরাও এই কুঁয়ো থেকে কাউকে জল ভরতে দেব না। এই গ্রামবাসীরা আমাদের সামনে তোড়পেই কেন মরে যাক না। লক্ষণ বলল, হ্যাঁ শেঠজি, ভালোভাবে ভেবে নিন, যদি এই গ্রামবাসীরা জলের অভাবে মরে যায় তবে এর পাপ আপনার মাথাতেই পড়বে, আর যদি আপনি এই কুঁয়োকে নিজের বলে এদের জল নিতে দেন তবে এর পুণ্য আপনিই পাবেন, আর সেই সাথে এই গ্রামবাসীরা আপনাকে দোয়াও করবে। দুই ঠগের কথা শুনে সমস্ত গ্রামবাসীরা শেঠজির সামনে কাকুতি মিনতি করতে লাগল এবং বলতে লাগল, হ্যাঁ বলে দিন। শেঠ শান্তিপ্রসাদ মহা ফাপড়ে পড়ে গেল। কিছুক্ষণ ভাবার পর সে একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, ঠিক আছে ভাই, তোমরা দুজন চালাক মানুষ, জিতে গেলে, আর আমি তোমাদের সামনে হেরে গেলাম। আজ থেকে এই কুঁয়োকে আমি নিজের বলে মেনে নিচ্ছি আর তোমাদের আমার ঋণ থেকে মুক্ত করছি। গ্রামবাসীরা, যাও গিয়ে জল ভরে নাও। লক্ষণ আর বসন্ত খুশি হয়ে বলল, এসো গ্রামবাসীরা, সবাই এসে জল ভরে নাও। আর সব গ্রামবাসীরা শেঠের জয়ধ্বনি করতে লাগল, সাথে লক্ষণ আর বসন্তেরও জয়ধ্বনি করতে লাগল, আর নিজেদের ঘর থেকে পাত্র এনে তারা জল ভরতে লাগল। এরপর শেঠ শান্তিপ্রসাদ লক্ষণ আর বসন্তকে বলতে লাগল, আরে ভাই, এসব তো ঠিক আছে, কিন্তু যে চালাকি দিয়ে তোমরা দুজনে আমার নিয়ম ভেঙে আমার ঋণ মেটালে তার জন্য আমি তোমাদের বুদ্ধির তারিফ করছি। কিন্তু আমার অবাক লাগছে যে তোমরা দুজনে হঠাৎ করে ঋণ মেটানোর জন্য এতটা বেশি উতলা কেন হচ্ছিলে, অথচ আগে তো তোমরা দুজনে আমাকে পরের জন্মে ঋণ ফেরত দেওয়ার কথা দিয়েছিলে এবং আমাকে ঠকাতে এসেছিলে। বসন্ত বলতে লাগল, তাহলে ঠিক আছে শেঠজি, এবার আমরা পুরো গল্পটা আপনাকে সংক্ষেপে শোনাচ্ছি। আমরা আপনাকে বোকা ভেবে আপনাকে লুটতে এসেছিলাম, আর আমাদের নজরে আমরা আপনাকে লুটেও নিয়েছিলাম। কিন্তু যখন আপনার ওখান থেকে ফিরে আমরা এক গ্রামে পৌঁছালাম, আর তারপর বসন্ত সেই রাতে বলদগুলোর মুখে শোনা সমস্ত কথা শেঠজিকে জানিয়ে দিল, আর সেই সাথে এটাও জানিয়ে দিল যে এক সাধু মহারাজের পথ নির্দেশে তারা এই গ্রাম পর্যন্ত পৌঁছেছে। আর তারপর শেষে লক্ষণ বলল, শেঠজি, আমাদের চোখ খুলে গেছে, আর আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ভবিষ্যতে আমরা কোনো খারাপ কাজ করব না এবং খেটে খুঁটে সততার সাথে নিজেদের পেট ভরাব। শেঠ বলল, সাব্বাস, তোমরা দুজনে এটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছ। যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন পড়ে তবে কোনো দ্বিধা ছাড়াই আমার কাছে চলে এসো। এরপর শেঠ শান্তিপ্রসাদ সেখান থেকে ফিরে গেলেন। সেই দিনের পর থেকে লক্ষণ আর বসন্ত সব খারাপ ধান্দা ছেড়ে পরিশ্রম এবং সততার সাথে নিজেদের জীবন কাটাতে লাগল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও ইয়ার, কমেন্ট করাও তোমাদের কর্তব্য। যাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো তোমাদের মর্জি। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুশি থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ধন্যবাদ।